শুরু করছি বাংলা বলছি। সূত্রপাতটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে এবং তার জেরে জেন জির আন্দোলনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটু আগের ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জ্বলছে গোটা নেপাল। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পথে নেপাল, এটাই লাখ টাকার প্রশ্ন। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক তানভীর আরশাদ, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি আলোচনায় যাওয়ার আগে একবার দেখে নেব নেপালের ডেভেলপমেন্ট। দুর্নীতি বিরোধী প্রতিবাদের নামে আন্দোলন, আর তাতে অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দিতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি ওলি। তার বাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। গণবিদ্রোহের আঁচ পৌঁছে গেল রাষ্ট্রপতি ভবনেও। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়ি দখল করে নিল বিক্ষুব্ধ ছাত্র যুবরা। গত 3 বছরের মধ্যে এভাবেই জ্বলে উঠল ভারতের লাগোয়া 3 দেশ। একই কায়দায় আগুন লাগানো হলো প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির বাড়িতে। আক্রান্ত হলেন একাধিক মন্ত্রী। অর্থমন্ত্রীকে তাড়া করে ফেলে দিয়ে লাথি মারল জনতা। বিবস্ত্র করে ফেলে দেওয়া হলো জলে। বিক্ষোভে ফেটে পড়ল যুব সম্প্রদায়। 2006 থেকে 2025, 20 বছর আগে গণতন্ত্রের ছোঁয়া পেয়েছিল নেপাল। অবসান হয়েছিল হিন্দু রাজতন্ত্রে। মাওবাদী আন্দোলনের জেরে বারবার কেঁপে উঠেছিল কাঠমান্ডুর মাটি। একসময় প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতাও দখল করেছিলেন প্রচণ্ডরা। তবে বহুদলীয় শাসনে বারবার ক্ষোভে ফেটে পড়েছে নেপাল। যুবকদের চাকরি নেই, কোনো দিশা নেই। বছরের পর বছর এই অবস্থায় ক্রমশ পঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। সেই ক্ষোভই ছড়িয়ে পড়ে গতকাল থেকে। সোশ্যাল মিডিয়া ব্যান করার সিদ্ধান্ত আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শেষে কাল রাতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। কিন্তু আজ সকাল থেকে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর, সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি দেখে একে একে ইস্তফা দেন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী। রাতে সর্বদল বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী ওলি, কিন্তু পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী। তার বাসভবনের ওপর সেনা হেলিকপ্টার ঘুরতে দেখা যায়। সূত্রের খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই চলে যেতে চাইছেন ওলি। শুধু বর্তমান প্রধানমন্ত্রী নয়, আক্রান্ত হয় প্রাক্তন প্রধানমন্ত্রীদের বাসভবনও। আগুন ধরিয়ে দেওয়া হয় নেপাল কমিউনিস্ট পার্টির অফিসে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে নেপালের সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ভারত থেকে কাঠমান্ডুগামী বহু বিমান ফিরে আসতে বাধ্য হয়। বাতিল হয় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর বিমান। বিভিন্ন সময় যারা মিস নেপাল হয়েছেন তাদের বলতে শোনা যায়, হতাশাগ্রস্ত হয়েই এভাবে রাস্তায় নেমেছে মানুষ। আসলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল হামি নেপাল নামে এক এনজিও সংস্থা। তার প্রেসিডেন্ট সুদান গুরুং এর ডাকে পথে নেমেছিল যুব সম্প্রদায় থেকে সেলিব্রিটিরা। আর তার ফলেই রাতারাতি বদলে গেল ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্রের ছবি। যেমন ছবি বদলেছিল বাংলাদেশে, সেখানেও গুলিবিদ্ধ হয়েছিলেন অনেকে। আবার শ্রীলঙ্কাতেও দেশ ছাড়া হতে হয়েছিল প্রেসিডেন্ট রাজাপাকসেকে। ফলে ভারতের 3 দিকের 3 রাষ্ট্রেই তৈরি হলো এক অশান্তির বাতাবরণ। কলকাতা টিভি। আমি প্রথমে অনিকবাবুর কাছে আসি। অনিকবাবু, যে পরিস্থিতি আমরা দেখলাম যে দুদিনের মধ্যে সেখানে সরকার পড়ে গেল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবাই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন, রীতিমতো জ্বলছে নেপাল। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এবং যেহেতু আমাদের পড়শি দেশ এবং এই রাজ্যের সঙ্গেও সীমান্ত শেয়ার করে নেপাল, সে কারণে ডেফিনেটলি এটা কতটা আমাদের জন্য কতটা মাথা ব্যথার কারণ? দেখুন, ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ। এক্ষুনি হয়তো প্রত্যক্ষ প্রভাব ভারতে কিছু না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু অনেক। বাণিজ্যের কথা ছেড়েই দিন, সীমান্ত বাণিজ্যও আছে, পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের সীমান্ত আছে। সেগুলো যদি ছেড়েও দেওয়া যায়, এই যে প্রতিবেশী চারিদিকে যে অশান্তির আবহ, যেটা আপনি সঠিকভাবে বললেন, বাংলাদেশে, শ্রীলঙ্কায়, মায়ানমারে এবং নেপালে, এই অবস্থায় ভারতের যেটা সবচেয়ে উদ্বেগের কারণ হতে পারে সেটা হচ্ছে যারা ভারত বিরোধী শক্তি এই দেশগুলোয় আছে
নেপালে, বাংলাদেশে, পাকিস্তানে এবং অন্যান্য দেশে ভারত বিরোধী শক্তিরা এই সুযোগে ভারতে আবার ঢুকে পড়তে পারে কিনা, এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু যোগাযোগ আছে, এই আমাদের উপমহাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে যোগাযোগ আছে, তারা এই সুযোগে ভারতে অশান্তি সৃষ্টি করতে চায় কিনা, চাইবে কিনা, সেটাও কিন্তু নজর রাখতে হবে। আমরা জানি আমাদের সীমান্তে চূড়ান্ত সতর্কতা বাড়ানো হয়েছে, চূড়ান্ত সতর্কতা রাখা হয়েছে, এবং প্রতি মুহূর্তে সতর্কতা, এবং আমাদের যে ফোর্সেস তারা সীমান্ত পাহারা দিচ্ছে। তবে এই যে চারিদিকে এই যে অশান্তির আবহ, এতে কিন্তু ভারত প্রতিবেশী হিসেবে খুব শান্তিতে থাকতে পারে না। ভারতের ওপরে কিন্তু এর পরোক্ষ প্রভাব অনেক, অর্থনৈতিক প্রভাব আছে, পর্যটন ধাক্কা খাবে, বাণিজ্য ধাক্কা খাবে, এবং রাজনৈতিকভাবেও এর যে পরোক্ষ প্রভাব, বিভিন্ন প্রতিবেশী দেশে অশান্তির আবহ, সেই অবস্থায় ভারত কিন্তু খুব শান্তিতে থাকতে পারবে না। অনেকবাবু, যেটাকে দেখা যাচ্ছে যে একদম জেন জির একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন অ্যাপারেন্টলি, এবং যেখানে দাঁড়িয়ে যার সূত্রপাত হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে, তারপর আমরা যে ঘটনা প্রবাহ দেখলাম, এই প্রশ্নটা হয়তো আমাদের মনের মধ্যে উঠে আসতো না যদি না আমরা ঠিক 1 বছর 1 মাস আগে বাংলাদেশের পরিস্থিতি দেখতাম, এবং সেখানেও যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন একটা সরকার বিরোধী একটা অবস্থান নিয়ে শুরু হয়েছিল, এবং যার যথেষ্ট ভ্যালিড কিছু রিজনস ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে আসলে তার নেপথ্যে অনেক কিছু অর্কেস্ট্রেটেড ছিল, যেগুলো আপাতভাবে প্রাথমিকভাবে যার আন্দাজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এটাকে কি আপনি একটা স্বতঃস্ফূর্ত একটা তরুণদের আন্দোলন, জেন জির আন্দোলন, সেটা হিসেবেই আপনি দেখবেন? দেখুন, খুব সরল রৈখিকভাবে দেখতে গেলে এটাকে সেইভাবে ব্যাখ্যা করতে হবে, কিন্তু এই যে আন্দোলনের যে তীব্রতা 2 দিন ধরে, এই তীব্রতা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত আন্দোলনে থাকে না। অর্থাৎ স্বতঃস্ফূর্ত আন্দোলন নানানভাবে তার স্বতঃস্ফূর্ততা বজায় রাখে, স্পোরাডিক মুভমেন্ট হয়ে সেটা ঝিমিয়ে পড়ে কোনো না কোনো নেতৃত্বের অভাবে বা কোনো না কোনো সংগঠিত গোষ্ঠীর অভাবে। এখানেও কিন্তু, যেটা বাংলাদেশেও আমরা পরে জানতে পেরেছিলাম, এখানেও কিন্তু এটা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্ত মনে হলেও এটা অনেকেই সন্দেহ করছেন যে এর পেছনে অন্যান্য বিদেশি শক্তির হাত থাকতে পারে, বিদেশি শক্তির সক্রিয় ভূমিকা থাকতে পারে। সেগুলো আগামী দিনে হয়তো আরো বিশদভাবে আমরা জানতে পারবো। আমি আসবো অনেক নিছক ছাত্র যুবাদের আন্দোলন হিসেবেই আমরা দেখছি না। আমি আসবো আপনার কাছে। আমি একটু আসি শুভাশিসের কাছে। শুভাশিস, এই নেপালের যে পরিস্থিতিকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। প্রথম জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের সাধারণ সমাজের মধ্যে আমরা সবাই বাস করি। এই জেনজি নামক যে জিনিসটাকে পাঠানো হচ্ছে, এটা একটা কিছুই না, এটা এজেন্সি ক্রিয়েটেড একটা ন্যারেটিভ। তার মানে এটা স্বতঃস্ফূর্ত বলতেই তুমি? একদমই নয়। আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, কিছু ছেলে যারা খুব ইয়াং, ধরুন রাজনৈতিকভাবে এন্ডোর্সড, সেই লোকজনকে কোনোদিন আমি এসএমজি হাতে তুলে দিলে তারা কি চালাতে জানে? তারা কি জানে কিভাবে কখন কক করতে হবে? হাতে যদি গ্রেনেড দিয়ে দিই, তারা জানে কোন সময় কোনটা খুলতে হবে? অনেক মানুষ আছে আমাদের কেন্দ্র সরকারের উপরে ক্ষেপে আছে, তারা এখানে রাজনীতি করছে, তাদের যদি আমরা প্লেন ভাড়া করে নিয়ে যাই দিল্লিতে, নিয়ে গিয়ে মোদির বাড়ি ভাঙচুর করতে পারবে না। তার কারণটা হচ্ছে এই দুটো কাজের মাঝখানে যে ফারাকটা হয় সেটা হলো ট্রেনিং। একটা সংখ্যক মানুষকে ট্রেনিং দিয়ে সাধারণ মানুষকে অ্যাজিটেট করে তার মধ্যে ইনজেক্ট করানো হচ্ছে। এটা কোনো মিলিটারি ওয়ার নয়। দিস ইজ নট আ কনভেনশনাল মেথোডোলজি দে আর ফলোয়িং। এরা যেটা করছে এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা এজেন্সি ওয়ারফেয়ার। এখানে ঢোকানো হচ্ছে এবং একই ছাঁচে মিষ্টিগুলো তৈরি হচ্ছে। কারা করছে এটা? আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এমন কেউ করছে যারা ইন্ডিয়া এবং চায়নার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেই ইনভেস্টমেন্টগুলোকে কোথাও গিয়ে কাউন্টার করতে চাইছে। কারণ নেপাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বিআরআই রুট। সেম জিনিস ঘটানো হয়েছে বাংলাদেশে, সেম জিনিস ঘটানো হয়েছে শ্রীলঙ্কার। চেষ্টা করা, শ্রীলঙ্কা ইজ এ সার্ভাইভার, তাও বলতে গেলে বলা যেতে পারে। এবং এই জিনিসটা যদি কন্টিনিউ করে, আমাদের ওখানে যে ইনভেস্টমেন্টগুলো আছে, স্যার যেটা বললেন, ইনভেস্টমেন্টগুলো আছে সাফার করবে। তার থেকেও বড় যে জিনিসটা সাফার করবে, পর্যটন কেন সাফার করবে? একটা ভয় ঢোকানো হয়েছে সবার মনের ভিতরে।
তার মানে তাদের রাজনৈতিকভাবে প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তারপরে তাদের টেরিটরিটাকে শান্তি এস্টাবলিশ করার জন্য কিছু দেশ ঢুকবে এবং তারা বেরোতে চাইবে না। তো আমার এখানে একটু তানভীরের কাছে প্রশ্ন, যে তানভীর, এই গোটা ঘটনা প্রবাহটাকে যদি আমরা আপাতভাবে দেখি জেনজের বিক্ষোভ হিসেবে, কিন্তু শুধুমাত্র সেটা দেখা যাচ্ছে না, এবং আরও নির্দিষ্টভাবে যদি আমরা বিশেষজ্ঞ বা বিশ্লেষকের পার্সপেক্টিভ থেকে নাও দেখি, যেহেতু বাংলাদেশের ইনস্ট্যান্স আছে, সেখানে দাঁড়িয়েই অলি সরকারের পতন, ফাইনালি কি মনে হয় যে এটা কি কোথাও আবার রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের যে আশাটা, যে জার্নিটা, সেটা আমরা দেখেছি নেপালে, কোথাও সেটা থেকে আবার ডিভিয়েট করার একটা অশনি সংকেত? হয়তো ইটস টু আর্লি টু সে। না, যেটা তুমি বললে, যেটা ইটস অ্যাকচুয়ালি টু আর্লি টু প্রেডিক্ট নেপালে কি হতে চলেছে। সেখানে একটা ইন্টাররেগনামের পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, না মিলিটারি নেবে, না এই কাঠমান্ডুর মেয়র যিনি নাকি ফর্মার র্যাপার ছিলেন, এখন খুব পপুলার ফেস, যেটাকে প্রেডিক্ট করা হচ্ছে উনি আসবেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি যেটা বোঝানোর জন্য, যে দেখুন একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সাউথ এশিয়া জুড়ে। কী ধরনের পরিবর্তন? এটাকে যদি খুব সহজভাবে বোঝানো যায়, এটাকে বলা হতে পারে যে একটা রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন, যেখানে বিগত 10 বছরে আমরা যদি দেখতে পারি, সে মায়ানমার হোক, বাংলাদেশ হোক, এখন নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখানে যদি আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা দেখি, মেজরিটি পপুলেশন কিন্তু এখানকার ইউথ, এবং তারা হয়তো দুটো কারণের জন্য তারা এইভাবে এই ধরনের স্পন্টেনিয়াস স্পোরাডিক মুভমেন্টে এগিয়ে আসে। এক তো হতে পারে যেই ধরনের ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথ হয়েছে সেটা তাদের এক্সপেকটেশন ফুলফিল করেনি। দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে যেই ধরনের ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথ হয়েছে সেটাতে স্পেসিফিক কয়েকটা এলিট তারা সুবিধা পেয়েছে তার জন্য। আর এই সমস্ত ক্রাইসিস পিরিয়ডে যেটা এখনকার জেনারেশন যেটা দিয়ে স্পার্ক আপ হয়ে ওঠে, একটা ক্যাটালিস্ট ফ্যাক্টর কাজ করে, সেটা হলো এই সোশ্যাল মিডিয়া। নেপালে যেই মূলত কিন্তু যদিও ওটা বলা হচ্ছে যে 23টা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তারা ওই নেপালের ডিজিটাল রুলস রেগুলেশন মানেনি, কিন্তু মূলত যদি দেখেন কারণটা কিন্তু একটা লার্জ স্কেল প্রোটেস্ট এগেনস্ট করাপশন, রেড টেপিজম এবং ইকোনমিক ম্যাল প্র্যাকটিস, যার ফলে যেটা হচ্ছে, সে বাংলাদেশে হোক, সে শ্রীলঙ্কাতে হোক, সে পাকিস্তানে হোক বা এখন নেপালে হোক, ইউথ খুব মানে তারা না খুব একটা ভোলাটাইল সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, এবং তারা শুধু একটা চ্যানেল খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে তারা নিজের গ্রিভান্সগুলো ভেন্ট আউট করবে। আর সেটারই আমার মনে হয় এই রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশনসের কারণই একটা আমরা দেখতে পাচ্ছি নেপালে। সুমনদা, দেখুন, প্রথমত যদি অলি সরকার চলে যায় তাতে নয়াদিল্লির একটা খুশি থাকবে, কারণ অলি ইজ টু সাইডেড উইথ চায়না। মোটামুটি যদি আপনি গত 10 বছরে অলি এবং প্রচণ্ড যখন ক্ষমতা ভাগাভাগি করেছেন, তখন আপনি দেখবেন ম্যাক্সিমাম নেগোসিয়েশন হয়েছে চাইনিজ অ্যাম্বাসাডারের বাড়িতে। ফলে অলির ফল চায়নার জন্য খুব দুঃখের খবর, কিন্তু আমাদের জন্য কি ভালো খবর সেটা আমি এখনও জানি না। ইটস টু আর্লি টু সে কে ক্ষমতায় আসছে। দেখুন, এটা তো সত্যি কথা যেটা তানভীর বললেন, সেটা হচ্ছে যে একটা প্যাটার্ন আছে, শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে আছে, নেপালে আছে, মাঝে একটা ইন্দোনেশিয়াতেও চেষ্টা হয়েছে, যে ইন্দোনেশিয়া লার্জেস্ট মুসলিম কান্ট্রি। এবার যদি আমি আমেরিকার দিকে আঙুল তুলি, খুব সোজাসুজি আঙুল তুলি, আমেরিকা এই প্র্যাকটিসটা 2010 সালে আরব ওয়ার্ল্ডে করেছিল, যেটাকে আরব স্প্রিং বলা হয়, যেটা পরে হিলারি ক্লিন্টন স্বীকারও করে নিয়েছে। তো দেখুন, এবং এখানেও আমি সুমনদা এটাই বলবো যে আরব স্প্রিং এর কথা আমাদের যেটা মনে আছে, সেটাকে নিয়ে সেই সময় কিভাবে রোমান্টিসাইজ করা হয়েছিল ইনিশিয়ালি। দেখুন, সে তো রোমান্টিসাইজ বাংলাদেশের আন্দোলন নিয়েও করা হয়েছিল, তারপর দেখা গেছিল সেটা মৌলবাদী। আমি সেটাই জাস্ট সেই ইনস্ট্যান্সগুলোই জাস্ট ধরিয়ে দিচ্ছি। ইজিপ্টের ক্ষেত্রে যখন আরব স্প্রিং হয়েছিল, যারা পাওয়ারে এসেছিল তারা বেসিক্যালি মুসলিম ব্রাদারহুডই ছিল। এটা আলাদা ঘটনা যে ওখানে আর্মি পরে ক্র্যাকডাউন করে মুসলিম ব্রাদারহুডের প্রায় 1000 জনকে ফাঁসি টাসি দিয়ে স্থিতাবস্থায় ফিরিয়েছে। সো আমরা শিওর নই যে এটা আমেরিকা করছে কিনা, কিন্তু তাই বলে যদি আমি দক্ষিণ এশিয়ার শাসকদের জন্য যে চ্যালেঞ্জগুলো পোজ হচ্ছে সেগুলো না বলি, তাহলে কিন্তু খুব বিপজ্জনক। এখন যদি দেখুন, হাসিনা হোক, গোটাবায়া রাজাপক্ষ হোক, সবার ক্ষেত্রে একটা ট্রেন্ড আছে যে আপনি টু মাচ অথরিটেরিয়ান, আপনার বিরুদ্ধে কথা বললে আপনি জেলে ঢুকিয়ে দেন। অলির ক্ষেত্রে সেই অপবাদটাই ছিল, দো অলি কেম ফ্রম এ মাওয়িস্ট ব্যাকগ্রাউন্ড। অলি প্রচণ্ড দুটো। ফলে প্রথম হচ্ছে আপনি কতটা দমনপীড়নের রাজনীতিতে আছেন,
দ্বিতীয়ত আপনার সরকারের বিরুদ্ধে কতটা দুর্নীতির অভিযোগ উঠছে, বোথ শেখ হাসিনা এবং রাজাপক্ষ সাফার দ্য সেম। তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে আপনি যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা মানুষকে যে সুবিধেগুলো দেওয়ার, শ্রীলঙ্কায় শুরু হয়েছিল ডিম দুধ পাউরুটির দাম বেড়েছে, বাংলাদেশে শুরু হয়েছিল ইলেকশনে আপনি পার্টিসিপেট করতে পারেন না। তো দেখুন, আমি যে রাজনৈতিক দর্শনকে বিশ্বাস করি, সেখানে আমি বলবো যে নেহরুভিয়ান যে পলিটিক্স ছিল, সেই পলিটিক্স একটা সুবিধে ছিল যে আপনি 40% ভোট পেয়ে ক্ষমতায় আছেন, কিন্তু আপনার অপোজিশনের 60%কে আপনি জানেন, আপনি তাদের সাথে একটা নেগোসিয়েশনে আছে। কিন্তু আপনি যদি ইউ বিকাম টু অথরিটেরিয়ান, তাহলে কিন্তু ওই স্লোগানগুলো তখন আলাদা জায়গা পেয়ে যায়, যে অলি চোর গদি চোর। ইটস ভেরি সিমিলার টু সাউথ এশিয়ার অন্য কান্ট্রিতে যে ধরনের স্লোগান আসছে। সো দেখুন, শাসকের জন্য, যে কোনো ধরনের শাসক, সে রাজ্যের শাসক হতে পারে, সে কেন্দ্রে, তার জন্য চিন্তা হচ্ছে যে তুমি কতটা অথরিটেরিয়ানভাবে ভাবছিলে তুমি পুরোটাকে কন্ট্রোল করবে। তুমি যদি তোমার কন্ট্রোলে ফেলিওর থাকলেই তখনই আমেরিকান এজেন্সি ঢুকতে পারবে। তুমি যদি অথরিটেরিয়ান না হও তাহলে তো ইটস ডিফিকাল্ট। দেখুন, শেখ হাসিনারও গাফিলতি ছিল, গোটাবা রাজাপক্ষর আরও বেশি গাফিলতি ছিল। অলিও মানে দেবদূত ছিলেন না। অলি যে শাসনটা চালাচ্ছিলেন সেটা এত চায়নার দিকে সাইডেড, সেটা এত চায়নার সঙ্গে ইন্টারেস্ট, যে আমাদের মানে ভারতের জন্য অস্বস্তিকর হয়ে যায়। আমি আসবো এই প্রসঙ্গে, এবং এই জায়গায় দাঁড়িয়ে গোটা সিচুয়েশনটা যা হলো, বিশেষ করে আমরা চিকেন স্নেক দেখি, চিকেন স্নেকের মতো একটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ক্রুশিয়াল জায়গা, সেটা কিন্তু আরও ক্রুশিয়াল হয়ে গেল। আমি এই সমস্ত ক্ষেত্রে আসবো, এবং এই প্রসঙ্গেই শুধু বলি যে আজকেই উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার আগে তিনি কি বলেছেন এই সম্পর্কে একটু শোনাবো। শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক, এইটুকুই আমার বলার, আর কিছু নয়। এ প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নেব। তার আগে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, যে আমাদের দেশের পড়শি তো বটেই, আমাদের রাজ্যের সঙ্গে সীমান্ত শেয়ার করে এই রাষ্ট্র, এবং যেখানে আমরা জানি উত্তরবঙ্গে চিকেন স্নেকের মতো অত্যন্ত ক্রুশিয়াল একটা জায়গা আছে, এবং বাংলাদেশের পর এবার নেপালেও এরকম একটা পরিস্থিতি নিঃসন্দেহে আমাদের দেশ এবং রাজ্যের জন্য আলাদা মাথা ব্যথার কারণ। আমি একটু দেখাই যে কতটা গুরুত্বপূর্ণ এই অ্যাসপেক্টটা। রাজতন্ত্রের অবসানের পর 13 বার সরকার গঠন, কিন্তু তবু গণতন্ত্রের মাহাত্ম্য দেখাতে পারছে না নেপাল। 1 বছর আগে বাংলাদেশ যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, যেভাবে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে, একই পথে কার্যত হাঁটতে চলেছে নেপাল। আর এর আঁচ লাগতে চলেছে ভারত তথা পশ্চিমবঙ্গেও। শিলিগুড়ির কাছে পানি ট্যাঙ্কিতে এর মধ্যেই বন্ধ দোকানপাট। সতর্ক রয়েছে সশস্ত্র সীমান্ত বাহিনী, রাজ্যের তরফেও নজর রাখা হয়েছে পরিস্থিতির দিকে। আমাদের বর্ডার এলাকা যে আছে, এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি, অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। নেপালে বসবাসরত ভারতীয়দেরও সতর্ক করে দিয়েছে বিদেশ মন্ত্রক। নেপালের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু নেপালে এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? আন্দোলনে গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত। সে দেশে বেশিরভাগ মানুষই ক্ষোভে ফুঁসছিলেন, কিন্তু তা সত্ত্বেও অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। নেপালে চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে চীন প্রীতি একটু বেশি দেখাচ্ছিলেন অলি। এর মধ্যেই চীনে ঘুরে এসেছেন তিনি। ভারতে আসার কথা ছিল সেপ্টেম্বরে, তবে এর মধ্যেই একটি বিতর্কিত বয়ান দিয়েছেন। গত মাসে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে ভারত আর চীন যখন বাণিজ্যের পথ খুলে দিতে চায়, তখন অলি দাবি করেন এই লিপুলেখ পাস নেপালের। নেপালে প্রধানমন্ত্রীর এমন দাবি নস্যাৎ করেছে দিল্লি। তবে নেপাল কিভাবে এমন দাবি করছে তা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারতে না এসে তার চীন সফর নিয়েও। এর মধ্যেই আমেরিকা $500 মিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছে নেপালের সঙ্গে। ফলে নেপালে অস্থিরতার পেছনে কাদের হাত তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। চীনের সঙ্গে টক্কর দিতে গিয়ে কি নেপালেও অস্থিরতা ছড়াতে চাইছে আমেরিকা? বাংলাদেশে অস্থিরতা ছড়ানোর পেছনেও মার্কিন হস্তক্ষেপের নানা উদাহরণ সামনে এসেছে। তাই ডিপ স্টেটের প্রশ্ন ঘোরাফেরা করছে নানা মহলে। কলকাতা টিভি। আমি একটু শুভাশিসের কাছে আসি, যে শুভাশিস, উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তের পরিস্থিতিটা এবং মাথায় বাংলাদেশের পরিস্থিতি রেখে কতটা ক্রুশিয়াল? ভীষণ ক্রুশাল। শুধুমাত্র উত্তরবঙ্গ বলবো না, আমি পশ্চিমবঙ্গের জন্যই বলবো। এবং খুব যেটা তাৎপর্যপূর্ণ, আমরা কয়েকদিন আগেই দেখেছি যে নতুন অভিবাসী আইন যে লাগু হয়েছে, সেখানে বিভিন্ন বিদেশি পর্যটকদের, বিদেশি যারা পর্যটক, বিদেশি নাগরিক, তাদের জন্য নানা রকমের রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো চালু হয়েছে। এবং সেখানে শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে ভিসা লাগবে না এমন যে রাষ্ট্রগুলোর জন্য ছাড় রয়েছে, তার মধ্যে নেপাল অন্যতম। পুরো ঘটনাটাকে না বিভিন্ন ভাগে বিভক্ত করে ভাবতে হবে। অ্যাট এ গো ভাবলে সলিউশন বেরোবে না। এখানে ইন্টারনাল সিকিউরিটিও ভীষণ ইম্পর্টেন্ট, এক্সটার্নাল সিকিউরিটিও ভীষণ ইম্পর্টেন্ট। তার থেকেও ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশনসটা। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে কনসিডারেশন অ্যান্ড অবজারভেশনে রাখতে হবে, যেটা আই এম শিওর আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টসরা করছে। দ্বিতীয় জিনিসটা, যেটা আমাদের যে ইন্টারনাল ডিস্টারবেন্সেসগুলো আছে, সেই ইন্টারনাল ডিস্টারবেন্সগুলো ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কন্ট্রোলিং টিম হিসাবে ঢুকতে হবে। তার কারণটা হচ্ছে ওই দিকার অ্যাগ্রেশনের এই দিকের অ্যাগ্রেশনের যদি কোনো ব্যালেন্সিং তৈরি করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু যে পোরাস বর্ডার লাইনটা আছে ওটা ইজিলি ফাজেবল হয়ে যাবে, ইজিলি ইন অ্যান্ড আউট পুশ ইন করানো যাবে। তৃতীয় জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের সিএমএ স্টেটমেন্টটা ভীষণ ব্যালেন্সড একটা স্টেটমেন্ট করে উনি বলে দিলেন। এই ধরনের স্টেটমেন্টগুলো কিন্তু ভীষণ বুস্ট আপ দেবে। তার কারণটা হচ্ছে যখন কেন্দ্র সরকার নিজের জায়গা থেকে প্রতিটা স্টেটের ব্যাপারে একটা করে কিন্তু নিজের ডিক্লারেশন পাঠাবে, এবং এই ডিক্লারেশন অনুযায়ী এই আপনি যেটা বললেন যেই পলিসিগুলোর ব্যাপারে, এই পলিসিগুলোর ব্যাপারে কিন্তু ধরে ধরে ডিসিশন নিয়ে এগোতে হবে। যদি অ্যাগ্রেসিভলি যায়, খুব বেশি পুশিং করতে যায়, খুব ডেঞ্জারাস রেজাল্টস দিতে পারে। কারণ এখানে অনেক রকম মানসিকতা, অনেক রকম কালচার কাজ করছে, অনেক রকম সেন্টিমেন্ট কাজ করবে। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে নেপালের শেপটা কিছুটা হলেও আগামী 15 দিনের মধ্যে চেঞ্জ হবে। কারণ নেপালের আর্মি আর বাংলাদেশের আর্মির দুজনের মুভমেন্ট আমার কোথাও গিয়ে ট্যাকটিক্যালি একরকম মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নেপালের আর্মি একটু হলেও প্রো অ্যাগ্রেসিভ, প্রো নেপাল। এই প্রো নেপাল যদি মুভমেন্টটা ওরা ঠিকঠাক করতে পারে আর ঠিক জায়গায় গিয়ে কন্ট্রোলটা নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই পলিটিক্যাল সলিউশনটা পেতে নেপালের খুব একটা প্রবলেম হবে না। বাট যদি এটাকে আবার সেই ডিলে অ্যান্ড স্ট্যান্ডার্ডসগুলো ফলো করতে শুরু করে দিল, তাহলে কিন্তু ইট ইজ দ্য সেম প্যাটার্ন অ্যান্ড ইট ইজ দ্য সেম সলিউশন উই আর গোয়িং টু গেট। তো আমরা যেভাবে দেখেছি, অনেক বারবারই বাংলাদেশের রেফারেন্সটা আসছে, কারণ তার স্মৃতিটা সেটা একদম টাটকা। আমরা সেখানেও যেমন দেখেছি যে মোহাম্মদ ইউনুস, তাকে এনে তদারকি সরকারের প্রধান করা হলো। এখানে এই মুহূর্তে যে নামগুলো ঘোরাফেরা করছে, যে নামটা প্রবলভাবে উঠে আসছে, বালেন্দ্র শাহ, একজন র্যাপার এবং যিনি জেন জির মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কি মনে হয় যে কোথাও দাঁড়িয়ে বালেন্দ্র শাহ বা এরকম কোনো ব্যক্তিত্ব, তাদের যদি এখন দায়িত্ব দেওয়া হয়, সেটা কোন পথে নিয়ে যেতে পারে কাঠমান্ডুর পরিস্থিতি, এবং একই সঙ্গে আর কি কি অপশনস থাকতে পারে? দেখুন, বালেন্দ্র শাহ কিন্তু আন্তর্জাতিক মহলে খুব একটা পরিচিত নাম নন। বালেন্দ্র শাহর নামটা উঠে এসেছে আজকে, এবং বালেন্দ্র শাহ, আপনি যেটা বললেন সঠিকভাবে, জেন জির কাছে খুব পপুলার, খুব তিনি র্যাপ ইত্যাদি করেন, ফলে খুব পপুলার। এরকম হতেই পারে যে বালেন্দ্র শাহকে আপাতত দায়িত্ব দেওয়া হলো, দিয়ে এই যে মব ফ্রেন্ডজি, এই যে জনতার যে উন্মত্ততা এবং একটা সলিউশনের দিকে যাওয়া হলো, সেটা একটা অপশন। আরেকটা অপশন হতে পারে, সেটা হচ্ছে যে রাজতন্ত্রের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন আরপিপি, সেই রাজনৈতিক দলগুলো তারা রাজতন্ত্রের সমর্থনে এবং
কিছুটা হলেও দেশের একটা অংশের সমর্থনে তারা আগামী দিনে, হয়তো সেটা কাল পরশুই হবে না বা 15 দিনের মধ্যে হবে না, তারা আবার আগামী দিনে ফিরে আসতে পারে। সেক্ষেত্রে সেটা কিন্তু ভারতের পক্ষে ইতিবাচক। অর্থাৎ যেহেতু রাজতন্ত্রের সাথে ভারতের একটা বরাবরই ভালো সম্পর্ক ছিল নেপালের রাজাদের সাথে, সেটা ইতিবাচক। কিন্তু এই ওলি সরকার যেভাবে চীনের দিকে ঝুঁকছিলেন, তাতে কিন্তু ওলি সরকারের ওপরে অনেকেরই নজর পড়েছিল। বিশেষ করে আমেরিকার নজর কিন্তু ওলি সরকারের ওপরে ছিল, এবং অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, যেটা শুভাশিস বললেন। ইনভেস্টমেন্ট অনেক, এবং আপনি খেয়াল করুন যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো যেগুলো ব্যান করা হয়েছিল আবার চালু করা হয়েছে, সেইগুলোও কিন্তু বেশিরভাগই আমেরিকা বা পশ্চিমী দুনিয়ার। ফলে সব মিলিয়ে একটা বিজনেস ইন্টারেস্ট একটা কাজ করেছে। এবং আগামী দিনে নেপালে এই দুটো সম্ভাবনা আছে, কোনো জনপ্রিয় মুখকে মোহাম্মদ ইউনূসের মতো তাকে তুলে আনা, এটা তদারকি সরকার, বা রাজতন্ত্রের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের দিয়ে আবার একটা সরকার। অনেকবাবু, আমার এখানে একটু আপনার কাছে প্রশ্ন, যেহেতু আমরা বারবারই আলোচনাটার মধ্যে কোথাও একটা দাঁড়িয়ে আমাদের এই একটা প্রবল সংশয় বা সন্দেহ থাকছে যে আসলে এই অ্যাপ ব্যান, সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করা, সেটাকে সামনে রেখে কোথাও নেপথ্যে একটা প্লট আগে থেকে রচিত হয়েছিল কিনা, এটা কি কোথাও আরও জোরালো হচ্ছে না যে এই সিদ্ধান্তটা, এই ব্যানটা, এটাকে রিভোক করার পরও এই আন্দোলনটা সেটা স্তিমিত হলো না, বরং সেটা আরও দ্বিগুণ হয়ে গেল, এবং যার জেরে আজকের পরিস্থিতি? দেখুন, এই আন্দোলন যদি স্তিমিত হয়ে যেত তাহলে কিন্তু ওলি সরকারের পতনটা ঘটতো। এক্স্যাক্টলি। ফলে এর পেছনেও একটা কারণ থাকতে পারে যে ওলি সরকারকে বিদায় দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, এবং সেই কারণে আন্দোলনকে স্তিমিত করা হয়নি। আমি যেটা শুরু করেছিলাম যে যদি শুধুই স্পোরাডিক একটা মুভমেন্ট হতো তাহলে সেটা থেমে যেত। পেছন থেকে কোনো একটা শক্তি হয়তো কাজ করছে, যারা একেবারেই চেয়েছিল যে ওলি সরকার বিদায় নিক, সেইটা হয়েছে। এবার দেখার যে আগামী দিনে, বিশেষ করে কাল পরশু বা আগামী 7 দিন খুব ক্রুশিয়াল, নেপালের অবস্থা কিরকম থাকে। কিন্তু ওলি সরকারকে বিদায় করার একটা প্রচেষ্টা যারাই এই আন্দোলনের সঙ্গে শুরু করেছিলেন বা আন্দোলন চালিয়ে গেছেন, তারা কিন্তু ওলি সরকারকে তারা সরাতে চেয়েছিল। সেই মনোবাঞ্ছাটা তাদের পূর্ণ হয়েছে, এবং এখানে সেই জন্যই আন্দোলন হয়নি। এবং এখানে আমার আমি একটু দেখাবো যে সুদান গুরুং এর নাম উঠে আসছে। কে এই সুদান গুরুং? এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্র এই সুদান গুরুং, যিনি একটা এনজিও চালান এবং বয়স তার বছর 36। এই সুদান গুরুং হামি নেপাল এনজিওর প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় নাগরিক বিদ্রোহ শুরু করে এই এনজিও, এবং গত 1 দশকেরও বেশি সময় ধরে এই সুদান গুরুং ভূমিকম্প, বন্যা থেকে ভূমিধস, সেখানে ত্রাণের কাজ করেছে এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা এদের অর্থ সাহায্য করে। 2015 সালে ভূমিকম্পের সময় থেকে কাজ শুরু করে সুদান গুরুং মিস ইউনিভার্স নেপাল 2018, মানিতা দেবকোটা হামি নেপাল এনজিওর গুডউইল অ্যাম্বাসাডার, ফিল্ম দুনিয়ার অনেকেই এই এনজিওর পৃষ্ঠপোষক। এবং এই এনজিও শুরুর একটা খুব মর্মন্তুদ একটা ঘটনাও রয়েছে, যে সুদান গুরুং তিনি ভূমিকম্পে তার সন্তান হারিয়েছিলেন বলে শোনা যাচ্ছে, এবং যার পর তিনি ভেঙে পড়েন এবং তারপর তিনি ত্রাণের কাজে তিনি আত্মনিবেদন করেন। এই সুদান গুরুং অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্র হিসেবে উঠে আসছেন এই গোটা ঘটনা প্রবাহে। এই সুদান গুরুংকে আমরা কিভাবে দেখব, তানভীর? আমি যেটা বলছিলাম ওপিয়াদি, যে এই ধরনের স্পন্টেনিয়াস স্পোরাডিক ফেসলেস মুভমেন্ট যেগুলো মূলত হয় রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশনের ফলে, এই মুভমেন্টগুলো যখন হয়, এই আন্দোলনগুলো যখন হয়, তখন সব থেকে প্রথম যেটা হয় যে জনসাধারণের মধ্যে একটা ভ্যান্ডালিজমের চরিত্র এসে যায়, যেটা আমি পাইনি, কিছু মুষ্টিমেয় কিছু লোক পেয়েছে। এবং সেই সেম প্যাটার্নটা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, নেপালেও দেখতে পাচ্ছি। তারা কি করে? তারা চেষ্টা করে যে ওই ইনস্টিটিউশন, ওই স্ট্রাকচারগুলোতে হামলা করা, যেখান থেকে তারা মনে করে যারা হলো ডেন অফ কারাপশন। এবং সেই সময়ই
এই মুভমেন্টগুলোতে যেহেতু এরা ফেসলেস মুভমেন্ট, তাদের মধ্যে উঠে আসে কয়েকটা পপুলার ফেস। সেই পপুলার ফেস, কারণ এই সমস্ত মুভমেন্ট ডিমান্ড করে কোনো একটা ফেসের জন্য, এই পপুলার ফেসের মধ্যে সেটা বালেন্দ্র শাহ হোক বা সুদান গুরুং হোক, তাদের মধ্যে তাদের ডিমান্ড হলো যে আমাদের মুভমেন্ট, আমাদের ডিমান্ডগুলো চ্যানেলাইজ করার জন্য একটা লিডারশিপের দরকার, যেহেতু এই মুভমেন্টগুলো ইউজুয়ালি ফেসলেস হয়। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত সিভিল সোসাইটির খুব ইম্পর্টেন্ট নাগরিকেরা, তারা খুব ক্রুশিয়াল রোল প্লে করে যে তারা কোন দিকে মুভমেন্টটাকে নিয়ে যাবে। কারণ অফকোর্স এখন তো অথরিটি নেই, যারা যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন, তারা পালিয়ে গেছেন, এবং নাগরিকেরা প্রত্যেকটা, এটা হিউম্যান নেচারেরই নিয়ম, একটা হিউম্যান নেচার সবসময় চেষ্টা করে একটা কোনো পিলার বা একটা কোনো লিডারশিপ বা একটা কোনো ফেস খোঁজার, যে পরবর্তীতে সেই মুভমেন্টটা কোন দিকে যাবে সেটা যেন তাদেরকে লক্ষ্য করে দেয়। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত লিডারদের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, এবং তারা কোন দিকে যাবে, তাদের স্পিচ, তাদের কী ধরনের মোটিভেশন, তারা কি মানে বক্তব্য রাখছে মানে নেশনের প্রতি বা এই নাগরিকদের প্রতি, সেটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মূলত আমরা এটাও জানি যে নেপালের সাথে ভারতের সম্পর্ক কিন্তু রোটি বেটি কা রিশতা। সেখানে দাঁড়িয়ে এরপরে এই ক্রাইসিস ফেজের পরে কী ধরনের গভর্নমেন্ট বা কী ধরনের কেয়ারটেকার অথরিটি আসতে চলেছে, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিক নির্ণয় করবে সাউথ এশিয়ান জিওপলিটিক্সের ওপরে। সুমনদা, তেহরি যে আরব স্প্রিংয়ের কথা আপনি বলছিলেন, তেহরিক স্কোয়ারেও আমরা দেখেছিলাম যে সেই সময় সোশ্যাল মিডিয়া এত প্রবল তার ব্যাপ্তি ছিল না, এত প্রবল তার প্রভাব ছিল না, বরং আমরা বিশ্বে যে প্রথম যে সোশ্যাল মিডিয়ার পাওয়ারের যে ইনস্ট্যান্সগুলো পাই, তার মধ্যে তেহরিক স্কোয়ারে যাওয়ার ডাক দেওয়া হয়েছিল, একজন দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এইরকমভাবেই বিভিন্ন চরিত্র তো বিভিন্ন সময় উঠে আসেন। এই সুদান গুরুংকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, যেটা তানভীর বললেন, যদি আমি সেটাকে ব্যাখ্যা করি, দেখুন বাংলাদেশের মুভমেন্টও আমরা তার আগে সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ কাউকে চিনতাম না, তারা এই মুভমেন্টের মধ্যে দিয়ে উঠে এলো, সাধারণত সেটাই হয়। এবার যদি আমি শুভজিতের বক্তব্য থেকে, শুভাশিসের বক্তব্য থেকে নিই, আপনি দেখবেন ধারাবাহিকভাবে একে কিন্তু বিল্ড আপ করা হচ্ছে। সেটা এনজিও চালাচ্ছে, তার এনজিওর সাথে সেলিব্রিটিরা জুড়ছে, সেই সেলিব্রিটি এসে তার প্রোগ্রামে গান গাইছে। যখন এগুলো ঘটছে তখন কে ফান্ডিং করছে সেগুলো আমরা খবর রাখি না, বাংলাদেশেও খবর রাখিনি, নেপালের ক্ষেত্রেও খবর রাখি না, শ্রীলঙ্কার ক্ষেত্রেও খবর রাখি না। আমি যদি শুভাশিসের বক্তব্যের আরেকটা ক্লুকে নিই, হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ যে শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনার সুদান গুরুংয়ের প্রশ্নের উত্তরে, যে শ্রীলঙ্কার ক্ষেত্রে এই গোটা তাণ্ডব, ভায়োলেন্স, এই সব কিছুর পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্ট একটা ইলেকশন করাতে পেরেছিল, এবং তার মধ্যে দিয়ে হতে পারে তারা বামপন্থী, তারা চীন, তারা পাওয়ার এসছে, এটা পাওয়ারের স্মুথ ট্রানজিশন হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়নি, নেপালের ক্ষেত্রে আমরা জানি না কি হবে। দ্যাট মানে ওইখানে হচ্ছে সুদান গুরুংয়ের রোলটা ইম্পর্টেন্ট। কি সুদান গুরুং কি সার্জিস আলম হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টি ফ্লোট করে কি সমতায় থাকবে, নাকি বাংলাদেশে অতীতে হয়েছে বিপি নুরের মতো সে মারধর খেয়ে উধাও হয়ে যাবে, আমরা জানি না। ইটস স্টিল ভেরি আর্লি টু সে। শুধুমাত্র কি সুদান গুরুং জনগণের সেবায় আত্মনিবেদন করা একজন খুব সাধারণ একজন চরিত্র এরকম ভাবে ধরা যায় না? আমি আপনার বক্তব্যটার সাথে আরেকটু জুড়ে বলি, যেটা আগে আপনি প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হতে পারে। দেখুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে যখন গোর্খা মুভমেন্টটা শুরু হয়েছিল, সেটা কিন্তু একজন গায়ক প্রশান্ত তামাংয়ের জন্য ভোটিং বুথ খুলে দেওয়া হয়েছিল। দ্যাট অর্কেস্ট্রেটেড দ্য এন্টায়ার গোর্খাল্যান্ড মুভমেন্ট। এবং সেখানে আরেকটি জিনিস, একজন রেডিও জকির একটা মন্তব্য, প্রশান্ত তামাং যখন ইন্ডিয়ান আইডল হন, একজন রেডিও জকির এটি আপত্তিকর মন্তব্য, সেই মন্তব্যটা ট্রিগার করেছিল। হ্যাঁ, তো আপনি জানেন না, মানে আমিও জানি না, যে এই যে সুদান গুরুং যে কাজটা করছেন তার পেছনে কে কে ভেবেছেন। আপনি জানেন না যে সুদান গুরুং পলিটিক্যাল পার্টি ফ্লোট করবেন না, ওনার দায়িত্ব ছিল যে এই পর্যন্ত গভর্নমেন্টকে আউস্ট করো, তারপর সেনাবাহিনী দায়িত্ব নেবে, তারপর রাজা টেক ওভার করবে। আপনি মানে এগুলো আমরা জানি না, মানে স্টিল ইটস আ ভেরি ফ্লুইড সিচুয়েশন। আমি একটু শুভাশিসের কাছ থেকে জানার চেষ্টা করি। শুভাশিস, সুদান গুরুং খুব সহজ ভাষায় বলছি, একটা বিয়ে বাড়ির কথা ভাববেন, সবাইকে সব দায়িত্ব দেন, পিসামশাই মিষ্টি আনবে, মেসোমশাই প্যান্ডেল বাঁধবে, দাদা আমার দেখবে কি কি গাড়ি ভাড়া হচ্ছে, ফুলের কাজ দেখবে বড় জামাইবাবু, এরকম ধরনের একটা ব্যাপার। সুদান গুরুং হচ্ছে একটা পাঁচিল তৈরি করতে গেলে যে ছেনি লাগে না, যেটা দিয়ে সিমেন্ট নিয়ে আমরা মারি, ওরকম একটা টুল। এটা টুলিং সিস্টেম, একজনকে অনেক দিন ধরে গ্রুম করানো হয়।
গভর্নমেন্ট ফেলা, গভর্নমেন্ট তৈরি করা, অল্টারনেট পাওয়ার ক্রিয়েট করা, এগুলো হচ্ছে একটা প্রসিডিউরাল অ্যাপ্রোচ ইন এজেন্সি ওয়ারফেয়ার। আর এখানে এরকমও হয়, বহু লোকের মানে শুনলে হয়তো হাসি পাবে, বহু লোকের বিবাহ দেওয়া হয়, বহু লোকের সাথে প্রেম করানো হয়, বহু লোককে ওখানে একটা ডিপেন্ডেবল প্রফেসরের রোল, উইথ অল ডিউ রেসপেক্ট, মানে রাখা হয়, যার কাজ হচ্ছে সে তার ক্লাস নেওয়ার সময় এমন একটা ভাইব ক্রিয়েট করবে যাতে কিছু জনগণের মধ্যে অ্যান্টি গভর্নমেন্টাল মাইন্ডসেটটা 7-8 বছর ধরেই তৈরি হচ্ছে, নো ম্যাটার হু ইজ ইন দ্য পাওয়ার। এই গোটা থিওরিটা অর্কেস্ট্রেটেড করা হয়। এটা একটা জায়গা থেকে একটা মানুষ দেখছে, ফান্ডিং আনছে, কোনো ধরনের কর্পোরেটের ভাষায় কোনো একটা HR ফান্ডিং আনছে, এই ফান্ডিংগুলোর একটা চ্যানেলাইজেশন হচ্ছে, এই চ্যানেলাইজেশনগুলো ঠিক জায়গায় যাচ্ছে এবং দেখা হচ্ছে কার কি পারফরমেন্স। এই সুদাং গুরুংয়ের মতো হয়তো 10টা পোলিং করা হয়েছে, 10টা অ্যাসেটদের মধ্যে দেখা হচ্ছে সুদাং গুরুং ইজ দ্য বেস্ট অ্যাসেট ওয়ার্কিং, চলো इसको फंड लगा दो 5 करोड़ का, देखो ये एनजीओ क्या बनाता है। এইবার গিয়ে দেখা হলো সুদাং গুরুং এনজিও শুধু বানাচ্ছে না, ওর সাথে আরো 100 জনকে জুড়তে সক্ষম হচ্ছে, ভালো অ্যাসেট তৈরি হয়েছে, এইবার এই অ্যাসেটটাকে ফরওয়ার্ড করো। এইভাবে করে 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 এন্টায়ার একটা জিনিসকে অর্কেস্ট্রেটেড করা। আর যে কোনো এজেন্সি অর্কেস্ট্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ইট শুড লুক ন্যাচারাল। তবে শুভাশিসের একটা বক্তব্যের সাথে আমি ডিফার করবো, মানে যেহেতু বিয়ের উদাহরণ দিয়ে শুরু করেছেন, যদি আপনি বাড়ির মেয়েকে আগেই ভালো পাত্রে বিয়ে দিয়ে দেন তাহলে এতটা ক্রাইসিস তৈরি হয় না। তুমি যেহেতু বিয়েটার মধ্যে তোমার গন্ডগোল রেখেছো, তুমি এত শেখ হাসিনার মতো 90% সিট জিতেছো, ফলে দের ইজ এ চান্স। স্যার আমি একটা কথা বলছি, সরি টু ইন্টারাপ্ট, আমি একটা স্যার কথা বলছি, কথাটা হলো এরকম যে আপনার যদি লুপহোল না থাকে, আমি একটা ছোট্ট একটু টাইম নিচ্ছি, ডিম সেদ্ধ করার সময় আমরা কি করি, বাইরের শক্ত লেয়ারটাকে আগে আমরা নরম করাই, তার জন্য নুন দিই। তো এজেন্সির কাজ হচ্ছে ক্যাটালিস্ট দেওয়া। ওই যে নুনটা দিলাম, শক্ত লেয়ারটা নরম হয়ে গেল, টোকা দিলে ফাটলটা ধরে গেল, ওই যে শক্ত লেয়ারটা ইজ দ্য পলিসি এন্ড দ্য লুপহোল অফ ইওর কান্ট্রি। ওগুলো টোকা দিয়ে ছাড়ালাম। তানভীর কিছু বলতে অনেক কিন্তু এই জিনিসটা না, মানে যত মানে সিম্পলিফাইড ভাবে ভার্সনটাকে বোঝানো হচ্ছে, মেবি ইউ আর রাইট, কিন্তু মানে একটা গ্লোবাল পলিটিক্স বা একটা নেশনে এই ধরনের ক্রাইসিসটা আসতে না অনেক সময় লাগে। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। নেপালে 43% নেপালের পপুলেশন 15 থেকে 40 ইয়ার্সের মধ্যে আছে। তার মধ্যে খুব শকিংলি 33% নেপালের জিডিপি আসছে রেমিটেন্সের দ্বারা। অর্থাৎ নেপালে কিন্তু চাকরি এমন না যে ওলি এসছে বা এনজিও ফর্ম হলো বা হঠাৎ করে ওখানে গিয়ে কয়েকজন গান করলো সেটার জন্য না, কিন্তু এই যে হ্যাশট্যাগুলো যেগুলো ফ্লোট করছিল, কেন নেপো কিড, ডাউন উইথ কিডস হু হ্যাভ এলিট পাওয়ার। দেখুন, আমরা এমন একটা সেন্সিটিভ পপুলেশনকে নিয়ে ডিল করছি না, জেনজি, যারা খবরের কাগজে মানে আমাদের মতন কিনে দেখে না, তাদের কাছে নিউজ বা ডেটা কামস থ্রু হোয়াটসঅ্যাপ, যেটা আমাদের প্রবলেম, মানে সোশ্যাল মিডিয়া। স্যার এই জায়গাটাই আমি বলি সংক্ষেপে প্লিজ, আমি অনেক বাবুর কাছে একটু আসব। স্যার এই ডেটাটাকে যদি আপনাকে আমি ইচ্ছাকৃত কোন ডেটাটা আপনি করবেন, সেই জায়গাটা আমি কন্ট্রোলে ঢুকে যাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন খুব ইজিলি ক্যারিড অ্যাওয়ে হয়ে যান জেন জি, এটা হচ্ছে মোদ্দা কথা। আমি আসবো প্লিজ অনেক বাবুর কাছে একটু যাই। অনেক বাবু, একদম শেষে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ভারতের, আজকে আমরা দেখেছি বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ভারতের কি মনে হয় যে ভারতের এই মুহূর্তে করণীয় কি? ভারত যেটা করে থাকে, ভারত ওয়েট অ্যান্ড ওয়াচ এবং খুব সীমান্তগুলোকে সতর্ক থাকতে হবে, সীমান্ত পাহারা দেবে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলো যেসব রাজ্যের সাথে নেপালের বর্ডার আছে সেই রাজ্য পুলিশকেও খুব অ্যাক্টিভ হতে হবে। আমার খুব ভালো লাগছে আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমরা শান্তিতে থাকবো, এই যে কথা যেটা শুভাশিসু বললেন, এগুলো বুস্ট আপ করে অবশ্যই। এবং প্রতিটি রাজ্য পুলিশকে সতর্ক থাকতে হবে এবং যারা বিএসএফ বা অন্যান্য যে ফোর্সেস আছে সেগুলোকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে, কেননা ভারত বিরোধী যে শক্তিগুলো তারা যাতে এই সুযোগে আবার নতুন করে মাথাচাড়া দিতে না পারে। নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, এখানে এই ভারত বিরোধী শক্তিগুলোর কিন্তু একটা যোগাযোগ আছে, তারা কিন্তু এই সুযোগে আবার ভারত বিরোধী কার্যকলাপ বাড়াতে পারে। ফলে সব মিলিয়ে কিন্তু ভারতকে চূড়ান্ত সতর্ক থাকতে হবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সময় একদম শেষ। আমি শেষ করার আগে শুধু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিই। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন।
152 ভোটে হারালেন সুদর্শন রেড্ডিকে। আপনারা জানেন যে উপরাষ্ট্রপতি পদে আজকে নির্বাচন ছিল এবং যেখানে এনডিএ শিবিরের প্রার্থী ছিলেন সিপি রাধাকৃষ্ণন, অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি। এবং কিছুক্ষণ আগেই জয়রাম রমেশ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের যারা সাংসদ যারা তারা 100% তারা ভোট দিয়েছেন, অর্থাৎ তারা এককাট্টা হয়ে ভোট দিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।